ওকে, আমরা শুরু করছি। আমরা আজকে ওভারভিউ ভাবছি চ্যাপ্টার 3 থেকে শুরু করব, যে বইটা আমি তোমাদেরকে রেফারেন্স আকারে দিয়েছি। তো এটা আসলে ১ম এ এই সি ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সি এর মানে বিবর্তন বা শুরুর দিকটা কেমন ছিল, সৃষ্টি কিভাবে হয়, এই ধরনের কিছু হিস্ট্রি আছে। এগুলি তোমাদের না জানলেও হবে। যদি কেউ ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট ফিল করো তাহলে এটা করতে পারো। ঠিক আছে? পড়তে পারো। একটু স্টাডি করতে পারো যে আসলে আমরা একটা ল্যাঙ্গুয়েজ পড়ছি। এটা আমার কোনো মানে সে নেই। তোমরা এটা পড়তে পারো। তো তোমরা এখানে কিছু পড়লে কিছু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা পাবে। যে ল্যাঙ্গুয়েজ গুলির মধ্যে রয়েছে, দেখো উপরের দিকে ১ম আছে অ্যালগল, যেটা আসলে মডার্ন ল্যাঙ্গুয়েজ এর শুরুর দিকের আ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ এর প্রবর্তনকারী ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যালগল। ঠিক আছে? অ্যালগল। তো এটা আসলে আমেরিকাতে তৈরি হলেও আমেরিকাতে অত বেশি পপুলার হয় না, ইউরোপে বেশি পপুলার হয়েছিল। তো এর ধারাবাহিকতা পরে আসছে BCPL, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে পরবর্তীতে শুধুমাত্র বি আকারে, শুধু বি নরমাল মানে নরমালি বি আকারে আরকি বলা হতো। ঠিক আছে? আ তো পরে এই বি ল্যাঙ্গুয়েজটা, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে আ চেষ্টা করা হয়েছিল আ কোন অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার তৈরি করার জন্য। তো পরবর্তীতে এই বি এর উপর ভিত্তি করেই তৈরি হয় একটা বিখ্যাত অপারেটিং সিস্টেম ইউনিক্স, যেটা বেল ল্যাবরেটরিজ তৈরি করে। তবে এই তোমাদের একটা জিনিস জেনে রাখা ভালো। এই ল্যাঙ্গুয়েজ তৈরির দিকে, শুরুর দিকে বেল ল্যাবরেটরিজ এর বেশ ভূমিকা ছিল। ঠিক আছে? যারা বেল ল্যাবরেটরিজ এ কর্মরত ছিল তাদের আ মধ্য থেকেই এই অ্যালগরিদম বা সরি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তৈরির ক্ষেত্রে অবদান রেখেছে। ঠিক আছে? তো নরমালি এই অ্যালগল, BCPL, তারপরে বি, ইউনিক্স এইগুলিকে হাত ঘুরে সি কে আসলে বিবর্তন করে সি এর আরকি সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তো এই পিছনের ল্যাঙ্গুয়েজ গুলির কনসেপ্ট ব্যবহার করে সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে। সি ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়ার পরেও বেশ কিছু বিবর্তন এসছে। সেই বিবর্তনের চার্টটা আরকি দেয়া হয়েছে। এখানে দেখো। ট্র্যাডিশনাল সি আসছে ১৯৭২ সালে। তার আগে ছিল অ্যালগল। আমার ইয়াটা বোঝা যাচ্ছে? তোমাদের কাছে সবার কাছেই পিডিএফ টা আছে। তো আমরা এখান থেকে জাস্ট আরকি মানে পিডিএফ থেকেই পড়ছি, যাতে করে তোমরা ট্রেস করতে পারো। তো 1960 তে অ্যালগল আসছে, 67 এ BCPL আসছে, 70 তে ওই BCPL টা থেকে বিবর্তিত হয়ে বি আসছে। এরপরে 72 তে ডেনিস রিডসি আসলে ট্র্যাডিশনাল সি তৈরি করছে। এরপরে সি এর বেশ কয়েকটা ভার্সন আসছে। এখন সর্বশেষ ভার্সন হচ্ছে C99, মানে 1999 এ স্ট্যান্ডার্ডাইজেশন সি কমিটি এটা আরকি তৈরি করে। এই C99 টা আসলে পিছনের সি গুলির তুলনায় বেশ কিছু ইমপ্রুভ ফিচারস নিয়ে আসলে তৈরি। তো এভেইলেবল কম্পাইলার যেগুলি রয়েছে সেগুলিতে সব ফিচারস নেই। আম আ এইজন্য এর C99 এর ফিচারস গুলি এই বইয়ের শেষের দিকে একটা অ্যাপেন্ডিক্স আকারে রাখা হয়, সেগুলি আমাদের আলোচনার বাইরে। ঠিক আছে? এই ইম্পোর্টেন্স অফ সি এইটা একটু আমরা পড়ব। তোমাদের কি অ্যাসাইনমেন্ট আছে? কোর্সের মধ্যে কি তোমাদের অ্যাসাইনমেন্ট থাকে? হ্যালো? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো যেটা হচ্ছে এখানে এই সি এর ইম্পোর্টেন্স, এই একটা ল্যাঙ্গুয়েজ। আ এই ল্যাঙ্গুয়েজটার ইম্পোর্টেন্স কোন ক্ষেত্রে আসলে আছে সেটা একটু দেখব। এটার মধ্যে অন্যতম বড় ইম্পোর্টেন্স, এটা খুব ফাস্ট এবং এফিশিয়েন্ট। এটা খুব দ্রুত অপারেশন গুলি মানে ইনস্ট্রাকশন গুলি এক্সিকিউট করতে পারে। আ এটা একটা বিষয়। আর এখানে নাম্বার অফ কিওয়ার্ডস এর সংখ্যা খুব কম। মাত্র ৩২ টা কিওয়ার্ড আছে NSIC তে। আ তো এটা কিন্তু আমরা এখন টোটাল আ এখন যে আলোচনা করব, উপরের যে ধারাবাহিকভাবে দেখছিলাম এর মধ্যে NSIC এইটা আরকি আমরা এখন ডিসকাস করছি। 1989 এ এর সবকিছু আরকি প্রবর্তিত হয়। তো এরপরে এটা হাইলি পোর্টেবল। হাইলি পোর্টেবল মানে হচ্ছে পোর্টেবিলিটি বলতে বুঝা যাবে যে কোন একটা জায়গায় কাজ করার পর, কোন একটা জায়গায় কোন একটা ইনসিডেন্ট ঘটার পর সেটাকে অন্য কোন জায়গায় শিফট করার একটা বিষয়। আ যেরকম পোর্টেবল হার্ড ডিস্ক, নাম বলা হয় পোর্টেবল হার্ড ডিস্ক। পেন ড্রাইভ একটা পোর্টেবল ডিভাইস। পোর্টেবল হার্ড ডিস্ক বলতে হার্ড ডিস্কটা আমি হাতে করে ঘুরে নিয়ে বেড়াতে পারি। আ তো এটা হচ্ছে পোর্টেবল। তো এখন ল্যাঙ্গুয়েজ এর পোর্টেবিলিটি ফিচারস বলতে কি বুঝবো? যে আমরা একটা কম্পিউটারে প্রোগ্রাম লিখলাম বা কোড লিখলাম, সেইটা অন্য কম্পিউটারে নিয়ে গেলেও কাজ করবে বা রান করবে। এটা হচ্ছে এর পোর্টেবিলিটি।
এবং এই কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমের উপর ভর করে প্রোগ্রামটা লিখছি, যে কম্পিউটারে আমি নিয়ে যাব সেখানে যদি অপারেটিং সিস্টেম ভিন্ন হয়ও, তারপর আমরা সেখানে সেটা রান করাতে পারবো। এইটা আসলে পোর্টেবিলিটি বুঝায়, ঠিক আছে? এটা একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ফিচারস প্রোভাইড করে, মানে এখানে কিছু মডিউলার পদ্ধতিতে কাজ করা যায়, এগুলি আমাদের না জানতে হবে। এই অল্প কিছু ফিচারস আছে, এটা তোমরা জেনে নিও, ঠিক আছে? তো এখন এখন যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, সেটা আমরা এখন শুরু করব। যারা ভিডিও টিউটোরিয়াল দেখেছো, ওকে, ভালো। আর যদি না দেখো তাহলে দেখে নিবা, আর এখন ক্লাসটা ফলো করবা। এখানে আমাদের এখন থেকে প্র্যাকটিক্যাল সেশন শুরু। এটা হচ্ছে স্যাম্পল প্রোগ্রাম 1। একটা স্যাম্পল প্রোগ্রামকে বিবেচনা করে তার ভিতরের বিষয়গুলি আমরা আলোচনা করব এবং সেই অনুসারে নিজেদেরকে প্র্যাকটিসের মধ্যে এনগেজ করব, ঠিক আছে? একটা স্যাম্পল প্রোগ্রামের মধ্যে কি থাকে দেখো, এই বক্সের মধ্যে দেয়া আছে মেইন। এর মধ্যে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে যা আমরা লিখব, এর মধ্যে কিছু কিছু বিষয়, কিছু কিছু সিম্বল, কিছু কিছু টেক্সট এখানে যেরকম আছে হুবহু ঠিক সেরকমই লিখতে হবে। যেরকম এখানে মেইন শব্দটা লেখা আছে কিরকম, জাস্ট স্মল মেইন, MAIN, এরপরে দুইটা ব্র্যাকেট দেওয়া আছে। এখন কেউ যদি এই মেইনটাকে লিখতে গিয়ে MAIN এইরকম লেখে, তাহলে কিন্তু সে এই প্রোগ্রাম রান করবে না, মানে কম্পাইলার এটাকে বুঝবে না। এটা এর কাছে কোনো ব্যাখ্যা নেই। মেইন এরকম যে দেয়া আছে ঠিক এরকম ভাবেই লিখতে হবে, MAIN, দুইটা প্যারেনথেসিস। এই দুইটার নাম হচ্ছে, এইটা এই একটা ফার্স্ট প্যারেনথেসিস দিলাম, এই একটা লাস্ট প্যারেনথেসিস দিলাম, মানে দুইটা মিলে এটাকে প্যারেনথেসিস বলবো। তো এখন এটার মধ্যে দেখো এই একটা ব্রেস আছে বা সেকেন্ড ব্র্যাকেট যেটা বলি, এটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বা ব্রেস যেটাই বলি না কেন। এই দুইটা ব্রেসের মধ্যে বা সেকেন্ড ব্র্যাকেটই বলবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যে নির্দেশমালা আছে সেই নির্দেশমালাটা লিখতে হবে। নির্দেশমালা কি আছে? নির্দেশমালা দেখো এখানে এইখানে একটা ফ্রন্ট স্ল্যাশ, এটার নাম কি বললাম? ফ্রন্ট স্ল্যাশ দিয়ে একটা স্টার দেয়া আছে। স্টার দেওয়ার পর এখানে এই দুইটা জিনিস একত্রিত অবস্থায় যদি কোথাও এই কোডের মধ্যে পায় কম্পাইলার, তাহলে সেখানে এইটাকে কোনোভাবে কোনো নির্দেশমালা হিসেবে বিবেচনা করবে না। এটা হচ্ছে জাস্ট লেখার পরে কম্পাইলার এখানে এটাকে ইগনোর করে যাবে। এখানে তুমি যা খুশি তাই লিখতে পারো, সেটা কম্পাইলার বুঝবে না। তবে এটাকে শেষ করতে হলে কি করতে হবে? জাস্ট এইখানে স্টার, আবার ফ্রন্ট স্ল্যাশ, এইভাবে দিয়ে এই অংশটুকুর মধ্যে কম্পাইলার কোনো ধরনের কাজ করবে না। এরপরে দেখো এখানে লেখা আছে printf, printf। এই printf যেটা আছে, এটা যেরকম আছে হুবহু এই printf এর ফরম্যাটটা হচ্ছে কিরকম, এইখানে কিন্তু একটা সেমিকোলন আছে। যদি আমি এই সেমিকোলনটা মিস করি, যদি আমরা এই সেমিকোলনটা মিস করি, এই অংশটুকু, এই সেমিকোলনটা যদি মিস করি, তাহলে কম্পাইলার কিন্তু কাজ করবে না, তোমার প্রোগ্রাম ভুল দেখাবে। আমরা একটু পরে প্র্যাকটিক্যাল দেখব। তো এই সেমিকোলনটা শেষ করলাম। এখন এই প্রিন্টএফ দুইটা প্যারেনথেসিস দেয়া আছে, এই দুইটা প্যারেনথেসিস এর মধ্যে দুইটা ইনভার্টেড কমা থাকবে। এটা হচ্ছে এই প্রিন্টএফ ফাংশন। এটা একটা ফাংশন। তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে যদি কখনো কোনো ওয়ার্ডের সামনে দুইটা প্যারেনথেসিস থাকে, এরকম দুইটা প্যারেনথেসিস থাকে, তাহলে সেটাকে বলবো এই ল্যাঙ্গুয়েজের ভাষায় ফাংশন। ল্যাঙ্গুয়েজে এই সি ল্যাঙ্গুয়েজে এটা এখানে আমরা বলবো এটাকে ফাংশন। দুইটা প্যারেনথেসিস এবং তার পিছনে যদি আমার একটা ওয়ার্ড থাকে, সে যে ওয়ার্ড মেইন, সামনে দুইটা প্যারেনথেসিস, তাহলে সেটাকে আমরা বলছি এটা মেইন ফাংশন। এরপরে প্রিন্টএফ, সামনে দুইটা প্যারেনথেসিস, এটাকে বলছি আমরা প্রিন্টএফ ফাংশন। তো প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে এই দুইটা ইনভার্টেড কমার মধ্যে যা লেখা থাকবে এবং কিছু শর্ত সাপেক্ষের লেখা, যাই লিখি না কেন সেই লেখাটা
সরাসরি মনিটরে প্রিন্ট করবে, মানে আউটপুট ডিসপ্লেতে প্রিন্ট করবে। এটা হচ্ছে প্রিন্টএফ এর কাজ। যদি আমরা এখান থেকে একটা এই এই ইনভার্টেড কমাটা ভুল করে না দেই, তাহলে কিন্তু কম্পাইলার কাজ করবে না, ভুল দেখাবে। আবার আমরা এখানে এই এই যে কাজটুকু লিখছি, এখানে কমেন্টস, এটাকে বলা হয় কমেন্টস স্টার্ট, এটাকে প্রোগ্রামের ভাষায় বলা হয় কমেন্টস। তোমার এটাকে বলা হয় কমেন্ট স্টার্ট। আর কমেন্টস স্টার্ট আর এটাকে মূলত বলা হয় কমেন্টস। এটা যদি তুমি অন্য যে যত জায়গায় তুমি লিখতে চাও তত জায়গায় তুমি লিখতে পারো। তুমি এখানে যদি লিখতে থাকো ইচ্ছে মতো, ওরকম লিখলে তোমার কোনো সমস্যা নেই। এখন আমরা দেখি যে এই জিনিসটাই, এই যতটুকু লিখলাম এইটা কম্পিউটারের মধ্যে এই মানে আমাদের যে কম্পাইলার আছে বা কোড ব্লক আছে তার মধ্যে করা যায় কিনা। তাহলে সেটা করার জন্য কিভাবে কাজটা করতে হবে? এখানে ফাইলে যাও। আমার এই স্ক্রিন দেখা যাচ্ছে ডিয়ার স্টুডেন্টস? জি স্যার। জি স্যার। যদি কেউ বুঝতে না পারো, তোমরা কিন্তু এখন প্র্যাকটিক্যালের মধ্যে ঢুকছো আস্তে আস্তে, সো একটু খেয়াল করো। এখন আমরা এই কোড ব্লকসটা কিভাবে নামাতে হবে সেটা তোমরা জানো। নামালাম, নামানোর পর ইনস্টল করার কৌশল ওই আগের আমার টিউটোরিয়ালের মধ্যে দেয়া আছে। এখন সেই কোড ব্লকসটা আমি এখান থেকে ওপেন করেছিলাম। এইখানে এই কোড ব্লকসটা এইখান থেকে কোড ব্লকসটা ওপেন করেছিলাম। ওপেন করার পরে এরপরে এরকম একটা চেহারা আসছে। এই উইন্ডোতে আমরা কি করব? কি আসছে? যেটা করতে হবে, এখন এই ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পরে এখান থেকে এই প্রজেক্টস আছে, কনসোল অ্যাপ্লিকেশনে যাব। সিপিপি থেকে এই মুহূর্তে আমরা যে কাজগুলি করব, যেহেতু শুধুমাত্র মনিটর এবং কিবোর্ডকে ব্যবহার করে কাজগুলি করছি, মনিটর কেন্দ্রিক মানে ইনপুট আউটপুট ডিভাইস শুধুমাত্র এখানে শুধু লিমিটেড থাকবে, তো এই জন্য কনসোল অ্যাপ্লিকেশন দিব, গো দিব, নেক্সট দিব। এখানে সি প্লাস প্লাস আর সি এই দুইটার মধ্যে থেকে আমরা সিটাকে বাছাই করব, নেক্সট দিব। এখন এখানে প্রজেক্ট টাইটেল, এখানে আমরা যেটা দিব জাস্ট ফার্স্ট প্রোগ্রাম, FIRST PROGRAM। তোমরা সর্বদা চেষ্টা করবা ফাইলের নামগুলিতে স্পেস বা মানে হোয়াইট স্পেস না দেওয়া। এই আন্ডারস্কোর দিয়ে আমি প্রোগ্রাম দিলাম। এখন এখানে আমি আগে থাকতেই ডেস্কটপে ডিএম নামক একটা ফোল্ডার আছে, ঠিক আছে? ডিএম নামক একটা ফোল্ডার আছে, এই ডিএম নামক একটা ফোল্ডার আছে, এই ফোল্ডার আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি ডেস্কটপ গেল কোথায়, ডেস্কটপের এই ডিএম ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট ফোল্ডার। তো এরপরে এখানে নেক্সট দিব, এরপরে ফিনিশ দিব। দেখো এখন ফিনিশ দেওয়ার পর যে অবস্থাটা এসছে সেটা আমি একটু দেখাচ্ছি। এখানে দেখো ফিনিশ করার পরে এই ফার্স্ট প্রোগ্রাম নামক একটা, এখানে আমার যে ম্যানেজমেন্ট উইন্ডো আসছে, তো সেখানে ফার্স্ট প্রোগ্রাম, এর মধ্যে সোর্সেস আছে। সোর্সেস বলতে আমরা বুঝবো যে আমরা যে কোডগুলি লিখবো সেই কোর্সগুলি মানে কোডগুলিকে বলা হবে সোর্স কোড। তো এখন সেখানে একাধিক ফাইল থাকতে পারে, তো সেখানে যতগুলি ফাইল থাকবে না কেন এই প্রজেক্ট ফার্স্ট প্রোগ্রাম এই প্রজেক্টের অধীনে সেই যেখানে জমা থাকবে সেইটাই সোর্সেস এর মধ্যে আছে। তো কোড ব্লকে বাই ডিফল্ট main.c নামক একটা ফাইল তৈরি হয় যেটা সোর্স কোড আকারে জমা থাকে। এটা ডাবল ক্লিক করার পরে এরকম একটা ডিফল্ট কোড এখানে চলে আসছে। এটা হচ্ছে ইনস্ট্রাকশন, এইটা হচ্ছে কম্পিউটারের জন্য ইনস্ট্রাকশন। তো এই ইনস্ট্রাকশন গুলি কনভার্ট করবে কম্পাইলার, কনভার্ট করে কম্পাইলার কি করবে 01 বানাবে। 01 বানানোর পরে তারপরে কম্পিউটারের প্রসেসর সেটাকে এক্সিকিউট করবে এবং এইটার করসপন্ডিং রেজাল্টটা তোমার মনিটরে শো করবে। আমার এই কথাটুকু বোঝা গেছে? কম্পাইলার এই অংশটুকু এখানে যে নির্দেশমালা লেখা আছে সেই নির্দেশমালাটা নিবে,
নিয়ে এটাকে কনভার্ট করবে, কনভার্ট করে 01 বানাবে। 01 বানিয়ে যখন আমি রান করব, 01 বানানোর পর সেটা কি করবে, র্যামের মধ্যে জমা রাখবে। যখন আমি রান করব তখন র্যাম থেকে সিপিইউ 1 বাই 1 এই সিকোয়েন্সিয়ালি কোডগুলি নিবে। তাহলে এখন এই কাজটা করার ক্ষেত্রে আমরা আগে যে অংশটা ছিল, এই অংশটুকু যা ছিল আমি সেই কাজটুকুই করব। দেখো এখানে ছিল কি শুধু মেইন, এখানে আছে ইন্টিজার মেইন। তাহলে আমি এইটাকে এডিট করি। এখন এখানে তোমাদের এই মেইন আর ইন্টিজার মেইন এই দুইটার পার্থক্যটা একটু বলি, তাহলে বুঝতে পারবা। নরমালি এই প্রত্যেকটা প্রোগ্রামে মনে রেখো, প্রত্যেকটা সি প্রোগ্রামের মধ্যে একটা মেইন ফাংশন থাকবে। মেইন বলতে প্রধান একটা ফাংশন থাকবে। যত কাজ হোক না কেন এই মেইন ফাংশনকে কেন্দ্র করে সব কাজ হবে। তুমি যাই করো না কেন মেইনের মধ্য দিয়েই সেটাকে ঘটতে হবে। ঠিক আছে? তো এখন এই মেইন ফাংশন, এটা শুধুমাত্র এই শুধু মেইন দুইটা প্যারেনথেসিস দিয়ে রাখলেও হবে, তবে এর বাইরে আরো কিছু স্টাইলে মেইন লেখা যায়। সেটা হচ্ছে এখানে এরকম মেইন, নরমাল প্যারেনথেসিস, ইন্টিজার মেইন, ভয়েড মেইন, মেইন ভয়েড, ভয়েড মেইন ভয়েড, ইন্টিজার মেইন ভয়েড। এতগুলি স্টাইলে আমরা মেইন লিখতে পারি। তো এখন কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা প্রথম মেইনটা কেন আমরা এখানে লিখছি? এই মেইনটার ব্যাখ্যাটা হচ্ছে যে মেইনের প্রিফিক্স বলতে বলতে শুরুতে কিছুই লেখা নেই। কিছুই লেখা নেই মানেই হচ্ছে এই ভয়েড। ভয়েড মানে হচ্ছে কোনো কিছু না, নাল। ভয়েড মানে নাল বা ফাঁকা, বা ওখানে কিছু উল্লেখ করা নেই বলতেই সেখানে বুঝতে হবে এটা ভয়েড। যদি কোথাও কিছু উল্লেখ করা না থাকে সেটা হচ্ছে ভয়েড। আর এইখানে ইন্টিজার মেইন বলতে যে এটার প্রিফিক্স ইন্টিজার। প্রিফিক্স ইন্টিজার ব্যাখ্যাটা হচ্ছে মেইন ফাংশন। আচ্ছা আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যাটা দিচ্ছি, দেখো বোঝা যায় কিনা। প্রত্যেকটা ফাংশন কিছু না কিছু কাজের জন্য লেখা হবে এবং সেই কিছু না কিছু কাজ করার পর সে একটা ফলাফল প্রস্তুত করবে। তোমার মেইন ফাংশন যেরকম একটা নির্দিষ্ট কাজ করবে, সে কিছু ফলাফল তৈরি করবে। সেই ফলাফল তৈরি করার পর আমাদের যে অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে, সেই অপারেটিং সিস্টেম এখানে উইন্ডোজ 10 আছে। এই মেইন ফাংশন কাজ করে সে সর্বদা রিটার্ন করবে, জবাবদিহি করবে অপারেটিং সিস্টেমে। আমার কথাটা বোঝা যাচ্ছে না? এই মেইন ফাংশন লেখার পরে মেইন ফাংশন থেকে যদি কোনো কিছু রিটার্ন হয় বা মেইন থেকে যদি কোনো কিছু প্রডিউস হয়, সেটা অপারেটিং সিস্টেমের কাছে পাঠাবে। আবার এই মেইনের মধ্যে যদি কোনো ফাংশন আমরা নতুন করে লিখে থাকি, সেই ফাংশন থেকে যদি কিছু রিটার্ন করে সেটা মেইনের মধ্যে আসবে। ধরে নাও এখানে বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এখানে ফাংশন 1, ফাংশন 1 এই একটা ফাংশন আছে, ঠিক আছে। আমি এই ফাংশনটা যদি লিখি তাহলে বুঝতে হবে, খেয়াল করো, এটার বাইরে একটা ফাংশন 1 থাকবে মেইনের মতো। ঠিক আছে, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি একটু দেখো, একটু স্লোলি বোঝো, সমস্যা নেই। তো যেটা হলো এই মেইনের কোনো মাদার বলতে এখানে উল্লেখ করা নেই। মেইনের মাদার বলতে বুঝবো আমরা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 10। আর এইখানে ফাংশন 1 মেইনের মধ্য থেকে কল করা হয়েছে, মেইনের মধ্যে উল্লেখ করা আছে। এই ফাংশনের বর্ণনা বা এক্সপ্লানেশন এখানে আছে। এই ফাংশন 1টা যদি কিছু রিটার্ন করে, রিটার্ন, এই ফাংশন রিটার্ন টু মেইন। মানে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে মেইন ফাংশনটা সবসময় জবাবদিহি করবে অপারেটিং সিস্টেমকে। আর অন্য যত ফাংশন আমার এই প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা হবে সেগুলি যে যাকে কল করবে সেখানে যাবে। নরমালি এই মুহূর্তে এই ফাংশনটা, এই যে ফাংশনটা সে মেইনকে জবাবদিহি করবে। এটা আমাদের এখন বোঝার দরকার নেই, এগুলি অনেক ঝামেলার বিষয়। আপাতত আমরা যেটা জানবো, আমরা সবসময় এই কোড ব্লক দিয়ে কাজ করার সময় এখানে ইন্টিজার মেইন লিখবো, ঠিক আছে। আর
যেহেতু কোনো কিছু রিটার্ন করতে হবে তার জন্য রিটার্ন 0 সব সময় এই 0 একটা ইন্টিজার সংখ্যা, এটা আমার মাথায় রাখতে হবে, মনে থাকবে? আপাতত আমরা এইভাবে একটু শুরু করি, পরে বোঝা যাবে। পরে যখন আমরা আরেকটু অ্যাডভান্স হবে তখন এটা বোঝা যাবে। তাহলে কি দাঁড়ালো? আমরা এখানে যেটা লিখেছি তার মধ্যে পরিবর্তন আসবে শুধুমাত্র ইন্টিজার মেইন, আর সর্বশেষে এই ইন্টিজার শব্দটা লেখার জন্য, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, অপারেটিং সিস্টেমকে যেটা আমি রিটার্ন করতে চাই সেটা হতে হবে একটা পূর্ণ সংখ্যা। সো আমি রিটার্ন করে দিলাম 0। এখন এখানে আমার লেখা ছিল প্রিন্টিং begins, ঠিক আছে? তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে এখানে এইটা উঠিয়ে নেওয়ার সাথে সাথেই মানে ধরে নিয়েছি যে এটা সব কমেন্টস, এই 3টা লাইনই কমেন্টস। তো এইটা আমি এরকম করে দিলে কমেন্টসটা হাইড মানে স্টপ হয়ে গেল। আমি আবার এখানে প্রিন্টিং এন্ডস, ঠিক আছে? আমি এটা লিখলাম। এখন এই অংশের মধ্যে আমাদের এই যে ইনভার্টেড কমা ছিল তার মধ্যে লিখতে হবে আইসি আই রিমেম্বার, এটা আমি লিখলাম। হ্যালো স্টুডেন্টস, আমার তোমরা কি শুনছো? জি স্যার। যদি কারো কোথাও প্রবলেম হয়, তোমাদের যেহেতু এটা নতুন, নিশ্চয়ই প্রবলেম হওয়ার কথা, কোশ্চেন করো। তো এখন আমরা এখানে দেখো ব্র্যাকেট শুরু করার পর কোড ব্লকের সুবিধা আছে, এর শেষে যে একটা ব্র্যাকেট থাকতে হবে, যদি আমি ব্র্যাকেটটা না দিই তাহলে কিন্তু প্রোগ্রামার রান করবে না। এখন দেখি আপাতত আমরা যতটুকু করছি এটা কি করা যায়। এটা আমি সেভ করলাম, সেভ হয়ে গেল। এখন এই প্রোগ্রামটা রান করার জন্য প্রথমে করতে হবে কি, বিল্ডে যাব। কোথায় যাব? আমি উপরে যতগুলি অপশনস রয়েছে তার মধ্যে থেকে বিল্ডে গেলাম। বিল্ডে গিয়ে বিল্ড করলাম। বিল্ড করার পরে দেখো এখানে বিল্ড করার সময় একটা রেজাল্ট আসবে। এই দেখো বিল্ড লগে এই রেজাল্ট আসছে কি, 0 এরর্স। 0 এরর্স মানে এখানে আমার কোনো ভুল নেই। আমি যদি এইটাকে অমিট করে আমি আবার যদি বিল্ড করি, দেখো এখানে একটা এরর মেসেজ আসছে। কি আসছে? এরর লাইন 6, 6 নম্বর লাইনে। এই মানে কোড ব্লকস এর সুবিধা হচ্ছে যে তুমি যখন প্রোগ্রামটা রচনা করবা, তো তুমি তো হিউম্যান বিং, তোমার এত কিছু মনে রাখা হয়তো বা ডিফিকাল্ট। অনেক যখন বড় বড় প্রোগ্রাম মানুষ লিখে থাকে, সেটা মানে অনেক বিশাল বিস্তৃত প্রোগ্রাম হয়ে থাকে, হাজার হাজার লাইনের। তো সেক্ষেত্রে ভুল ত্রুটি হতেই পারে, মানুষের পক্ষে এটা মনে রাখাটা টাফ হতে পারে। তো এই জন্য এই কম্পাইলার এই সুবিধাটা দেয় যে তুমি কোথায় ভুল করেছো সেই ধরনের একটা মেসেজ তোমাকে দিয়েছে, এবং সেটা যদি কমন কিছু তাদের ফরম্যাটিং এর ভুল হয় তাহলে তোমাকে সেটা তোমাকে বলে দিবে। কিন্তু এই তুমি যদি রিমেম্বার বানানে ভুল লেখো, সেটাতে সে তোমাকে ধরে দিবে। তো এখন কি বলছে দেখো, 6 নম্বর লাইনে ভুল আছে, এরর এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন, মানে কোন পজিশনে তোমার ভুল হয়েছে সেইটা সহ সে বলে দিয়েছে। এই আমি সেমিকোলনটা দিলাম। এখন আমি আবার বিল্ড করলাম, এই 0 এরর্স আসছে। ওকে ডান। 0 এরর্স মানে হচ্ছে আমার ভুল হয়নি। যদি ভুল না হয়ে থাকে, এই বিল্ড করার মানে হচ্ছে এই টোটাল প্রোগ্রামটা ধরে সে 0-1 এ কনভার্ট করে ফেলেছে এবং সেটা সে র‍্যাম এর মধ্যে দিয়ে দিয়েছে। এখন এখানে আমি রান করলাম। রান করার মানে হচ্ছে র‍্যাম থেকে কম্পাইলার র‍্যাম থেকে প্রসেসর নিয়ে এটা রান করছে। কি আসছে দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে, কালো স্ক্রিনটা। জি স্যার। ওকে, আই রিমেম্বার আসছে তো। এখন এখানে দেখো দেয়া আছে প্রসেস রিটার্ন 0। প্রসেস রিটার্ন 0 বলতে আমি যে রিটার্ন 0 করেছি, অপারেটিং সিস্টেম কিছু না কিছু ভ্যালু
পাওয়ার জন্য অপেক্ষা করছে, কারণ কি আমি ইন্টিজার মেইন লিখেছি। যদি আমি ভয়েড মেইন লিখতাম তাহলে এই বিষয়টা থাকতো না। এখন প্রেস এনি কি 0, এটা আমি এখানে এটুকু মানে একটা প্রোগ্রাম রান করার বিষয়টা দেখলাম, ঠিক আছে। এখন আমি এখানে এই যে কমেন্টস লিখেছি, কমেন্টস এর মধ্যে আমি আমার নাম লিখবো। এই আমার নাম লিখবো বলতে যে প্রোগ্রামটা লিখছে তার এই কমেন্টস মূলত লেখা হয় যাতে করে এই কোডটা পরবর্তীতে অন্য কারোর হাতে আসলে, অনেক বড় ধরনের প্রোগ্রাম হলে তখন 2 বছর পর নিজের প্রোগ্রাম নিজে ওপেন করলেই বোঝা যায় না যে কি করেছিলাম, কি উদ্দেশ্যে করেছিলাম, কোথায় কার কাছ থেকে কি জিনিস। এগুলি আসলে মেনশন করার জন্য এই কমেন্টসটা আসলে রাখা হয়। বুঝতে পেরেছি? মাই নেম ইজ মাই নেম ইজ জাস্ট আমাদের যার যার নাম লিখবো, এরপরে ডেট লিখবো, কি উদ্দেশ্যে তৈরি করেছিলাম, এই ধরনের তোমার ইচ্ছা অনুসারে তুমি লিখবা, ঠিক আছে। 23/6/2021। এখানে কিন্তু কোনো ধরনের ভুল নেই। এখানে তুমি যা খুশি তাই লেখো না কেন, হাবিজাবি কোনো কিছুরই সমস্যা নেই। এটা কিন্তু কম্পাইলার এখানে অন্ধ, সে এখানে কোনোভাবেই এই অংশটুকুকে রিড করবে না, এটাকে অমিট করে যায়। এরপরে এই ইনভার্টেড কমার মধ্যে কি লিখছি, আমরা যা মনিটরে শো করতে চাই সেটুকু লিখছি। এখানে আই রিমেম্বার না লিখে যদি আমি এখানে এরকম হাবিজাবি লিখে রাখি, যাই লিখবো না কেন সেটাই সে এখানে এই বিল্ড করলাম, এই দেখো, এই রান করলাম। দেখো এই আই রিমেম্বার যত হাবিজাবি লেখা ছিল সব আমার এখানে প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পেরেছি? এখানে এরকম ভাবে আমরা এটাকে লিখতে পারি। এখন এই বইয়ের মধ্যে কিছু বিষয় আছে, দেখো আই রিমেম্বার লিখলাম, তারপরে কিছু কমেন্টস লিখলাম, ওকে। ইন্টিজার মেইন কেন লিখলাম, ইন্টিজার লেখার কারণে কি করতে হবে, রিটার্ন 0 দিতে হবে সেটাও দেখলাম, ওকে ডান। এখন যদি আমি এই আউটপুটটা আই রিমেম্বার লিখতে চাই, এরকম আই রিমেম্বার, তাহলে কি হবে, কিভাবে আমরা লিখতে পারি? হ্যালো স্টুডেন্টস, দেখতে পাচ্ছ? জি স্যার। আমরা যদি এই আই রিমেম্বার এই অংশটুকু মানে লেখাটাকে যদি এরকম 2টা লাইনে দেখাতে চাই, তাহলে আমাকে কি কৌশল অবলম্বন করতে হবে? তোমাদের প্রাথমিকভাবে আমি যদি চিন্তা করি, তাহলে আই রিমেম্বার এই অংশটা বাদ দিই, ওদের যা আছে সেটাই আমরা লেখার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে। আই রিমেম্বার এটা যদি আমি 2 লাইনে লিখে ফেলি, আই রিমেম্বার, ওকে, আই রিমেম্বার লিখলাম। এটা যদি 2 লাইনে লিখতে হয় তাহলে কি করতে হবে বলো তো? /n একটু বড় করে দেই। এখানে আমি তাহলে প্রিন্ট কপি করে আইসি অংশটা মুছে ফেললেই কি 2 লাইনে হবে? হ্যালো, জি স্যার, হয়তো কথা স্যার। হওয়ার তো কথা, তাই না? মানে আমি তোমাদেরকে জানতে চাচ্ছি যে আমাদের ধারণায় যা আছে তাই আমরা বলবো। হ্যাঁ, আমরা তো জানি না কিছুই। হ্যাঁ, আমি এই 2টা লাইনকে 2 ভাবে লিখলাম। এখন দেখি এটাকে আমি বিল্ড করলাম, এরপরে আমি রান করলাম। আই রিমেম্বার হয়নি, 2টা এক লাইনেই চলে আসছে, তাই না? জি স্যার। দেখা যাচ্ছে আমার? জি স্যার। হ্যাঁ, তোমরা একটু চেষ্টা করো, জিনিসটা কিন্তু অনেক মজার। স্যার এখানে কি /n ইউজ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এখানে /n ইউজ করতে হবে। /n মানেই হচ্ছে এটা একটা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনটা যখনই কম্পাইলার পাবে তার পরিবর্তে সে বুঝে নেবে যে এন্টার বাটন প্রেস করলে কিবোর্ডের উপর যে ঘটনা ঘটে সেই ঘটনাটাই /n পেলে হবে, ক্যারিজ রিটার্ন বলা হয়। এই এন্টার এন এখানে দিলাম, ঠিক আছে। দেখো এখন এন্টার এন দিলাম, এন্টার এন দেওয়ার পরে এই বিল্ড করো, বিল্ড, এরপরে রান করো, এন্টার এন হয়ে গেল। এখন কোশ্চেন হচ্ছে আমি একটু বুঝি যে এন্টার এন এর মানেই হচ্ছে ভিন্ন একটা নতুন লাইন শুরু করা। তাহলে আমি এন্টার এনটা এখানে না দিয়ে আমি যদি এখানে দেই তাহলে কি আউটপুট একই হবে? দেখো আমি একটা স্পেস দিয়েছি, এন্টার এন এক লাইনে লিখবো কিনা এটা একটা কোশ্চেন, এই জন্য আমি একটা মাঝখানে স্পেস দিয়ে যাতে লেখাটা সুন্দর দেখায় বিল্ড করলাম। আর মনে রেখো বিল্ড করার সাথে সাথেই প্রোগ্রাম সেভ হয়ে যায়। রান করলাম, দেখো এখন রেজাল্টটা কিন্তু এন্টার এর নতুন লাইনে আসছে, মাঝখানে কিন্তু একটু
এই স্পেস মানে একটা স্পেস দিয়েছিলাম না এখানে, খেয়াল করছো? হ্যালো, জি স্যার। জি স্যার, স্পেসটা চলে এসেছে। স্পেসটা চলে আসছে। তো স্পেসটা যদি চলে আসে তখন আমাকে কি করতে হবে? স্পেসটা অমিট করে দিতে হবে। যার মানে বুঝতে পারলাম এন্টারেন মানে হচ্ছে এন্টারেন মানেই হচ্ছে যে আমার ব্যাকস্ল্যাশ এন মানেই হচ্ছে একটা নতুন ভাবে এন্টার দেওয়া এবং তারপরে কোনোভাবেই আমরা স্পেস দিতে পারবো না। তো এখন এখানে দেখো এন্টারেন দিলাম, এন্টারেন দেওয়ার পর আমরা কিন্তু এন্টারেনটা এখানে না দিয়ে এখানে দিলেও আমার একই রেজাল্ট আসবে, ঠিক আছে? এখন আমি এখানে দুইটা লাইনে দেখানোর জন্য টোটাল একটা প্রিন্টএফ এর মধ্যে যদি আমি এটা লিখতে চাই, এটা ফাঁকা করে রাখি, তাহলে কি আসবে রেজাল্ট? এটাকে আমি অমিট করে দেই। তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, এইভাবে এইভাবে যদি দেই তাহলে সেট অফ লাইনস মানে একসাথে অনেকগুলি লাইনকে আমি কমেন্টস আকারে তৈরি করে দিতে পারি, মানে কম্পাইলার ইগনোর, মানে কম্পাইলার এখানে ডার্কে থাকবে, মানে এই প্রিন্টএফ সহ এই অংশটুকু টোটালটাই এখন ডার্কে আছে। বুঝতে পারলাম? হ্যালো, জি জি স্যার। স্যার। জি স্যার। মানে এই প্রিন্টএফ আর দ্বিতীয় লাইন দুইটা মিলে সে এখন কমেন্টস আকারে আছে। এটা রান করি, একই রেজাল্ট আসছে তো? জি স্যার। ওকে, একই রেজাল্ট আসছে। এখন এখানে তোমাদের আর একটা বিষয় বলে রাখি, আমি যদি দুইটা ডাবল স্ল্যাশ দিয়ে দেই মানে ডাবল ফ্রন্ট স্ল্যাশ, তাও সে কমেন্টস আকারে থাকবে, মনে থাকবে? যদি আমরা দুইটা ডাবল স্ল্যাশ দিয়ে রাখি তাও সে কমেন্টস আকারে থাকবে। এখানেও যদি আমি দুইটা ডাবল স্ল্যাশ দিয়ে দিই তাহলে সে কমেন্টস আকারে হয়ে যাবে। তো তোমাদের যদি সিঙ্গেল লাইন কমেন্টস করতে হয় তাহলে দুইটা ডাবল স্ল্যাশ দিয়ে দিবা, তাহলে বুঝতে পারবা যে এটা আসলে ইগনোর। অনেক অনেক সময় হয় না যে টেস্টিং এর জন্য আমার একাধিক লাইন লিখতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই বিষয়টা মাথায় রাখতে পারি। এখন দেখো আমাদের ওই গতকালকের ক্লাসে একটা ফরম্যাটেড আউটপুট তৈরি করার চিন্তা করেছিলাম, তাই না? যে স্টার দিয়ে দেখিয়েছিলাম। তো সেরকম একটা এখানে স্টার মানে দেখো আমি এইটুকু কপি করে যদি আমরা পেস্ট করে দেই, এইটুকু কপি করে আমরা যদি এই প্রিন্টএফ এর মধ্যেই কপি পেস্ট যেটা করা হয়, কপি করে পেস্ট করে দিলাম। এখন কপি করে পেস্ট করে দিলেই কিন্তু হবে না, কারণ ওটা হচ্ছে পিডিএফ থেকে। এখন তোমার এখানে এই কারেকশন গুলি করতে হবে। এইখানে যেটা আমি ডিলিট করলাম এই দুইটা সিঙ্গেল কোড কিন্তু ওরকম না। আমি কিন্তু যদি এখানে কপি করে রান করলাম, দেখো এই রান করলে হবে না, বিল্ড করতে গেলে এরর দেখাবে। দেখো এরর দেখাইছে, এখানে লাল দাগ মারছে মানেই বুঝতে হবে যে তোমার এখানে এরর আছে। দেখো কতগুলো এরর আছে, এক্সপেক্টেড এই সেই অনেক কিছু বলে দিছে। এখন এগুলি কি আমাকে কারেকশন করতে হবে। তোমরা সুবিধার জন্য এই কপি করতে যেও না, তোমরা শুরুর দিকে টাইপ করো, টাইপ করলে প্র্যাকটিসটা ভালো হবে। এই ইনভার্টেড কমা, এখন ইনভার্টেড কমা হচ্ছে ন্যারেশনের ইনভার্টেড কমা। তুমি যদি এইটাকে সিঙ্গেল কোটেশন দিয়ে দুইটা ইনভার্টেড কমা দাও তাও কিন্তু হবে না। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আমি এইখানে দুইটা ইনভার্টেড কমা মানে ইনভার্টেড কমা মানে ডাবল কোটেশন, আমি দুইটা ইনভার্ট মানে দিলাম, হলো তো, কিন্তু কম্পাইলার এটা বুঝবে না। এইজন্য যা বলছে মানে ফরম্যাট যার আছে এদের মানে লেখার স্টাইল যেরকম সেটা সেভাবেই লিখতে হবে। এই ইনভার্টেড কমা শেষ করলাম, এরপরে এইখানের এই ইনভার্টেড কমাটা শেষ করো, ঠিক আছে? এরপর দেখো এখনো সে এরর দেখায় কিনা আমি দেখি, বিল্ড করো, না এখন সে এরর দেখায়নি। বুঝতে পেরেছি? এখন সে এরর দেখায়নি। এরর না দেখানোর কারণে আমরা রানটা ক্লিক করতে পারবো, আদারওয়াইজ কিন্তু রান করা যেত না। দেখো এখানে কিছু ভুজুং ভাজুং লেখা আসছে। এই ভুজুং ভাজুং লেখা বুঝতে পেরেছো? এইটা কি আমরা লিখছিলাম উল্টায় উল্টায়? না, আমরা ওখানে কি লিখছিলাম? এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস সে রিড করতে পারছে না। এই তিনটা জিনিস হচ্ছে তিনটা ডট, ঠিক আছে? এই তিনটা ডট, এই তিনটা ডট, এই তিনটা ডট। ওকে, এখন তুমি বিল্ড করো, আবার রান করো। এই যে
বুঝতে পারলাম? হ্যালো স্টুডেন্টস, জি স্যার। আসলে আমরা এখান থেকে শুধুমাত্র একটা প্রিন্ট করা কম্পিউটারের মনিটরে কিভাবে একটা প্রিন্ট করা হয় সেটা দেখলাম। এখন এখানে দেখো উপরের যে দুইটা লাইন আছে সেই লাইন দুইটা নিয়ে একটু কথা বলবো। আমরা কোড ব্লকের ক্ষেত্রে বাই ডিফল্ট একটা সি প্রোগ্রাম রান করতে যা লাগবে উপরে এই দুইটা জিনিস এখানে অ্যাড করা থাকবে। এই এইচ মানে হচ্ছে হেডার, কিছু কাজ করার জন্য আগে থাকতেই কম্পাইলারের মধ্যে কিছু কাজ মানে প্রিডিফাইন্ড বলে দেয়া থাকে, সেগুলির সাহায্য না হলে আমরা এখানে এই প্রিন্টএফ এর কাজ করতে পারবো না। তো এই জন্য এই স্টুডিও স্ট্যান্ডার্ড লাইভ stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, এটার মধ্যে বেশ কিছু প্রিডিফাইন্ড কাজ করা থাকে। আর এটা হলো স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট হেডার, এইগুলি কোড ব্লকের কোন সি প্রোগ্রাম রান করতে গেলে এটা লাগবে। ঠিক আছে, এটা অটোমেটিক থাকবে, তোমরা এটা মনে রেখো। কোড ব্লক দিয়ে করতে গেলে এটা লাগবে, আর মোবাইল দিয়ে করতে গেলে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটটা বাই ডিফল্ট থাকে, সেটা আমরা দেখবো। এখন এই প্রোগ্রামটার একটা স্ট্রাকচার আমরা বিবেচনা করতে পারি, সেই স্ট্রাকচারটা এখানে এই দেওয়া আছে দেখো। মেইন, এটা হয়তো ফাংশন নেম, আর একটা প্রোগ্রাম যদি আমরা লিখি সেখানে একটা মেইন ফাংশন অবশ্যই থাকতে হবে, এবং সেই ফাংশন শুরু হবে একটা স্টার্টিং সেকেন্ড মানে স্টার্টিং ব্রেস থেকে, আর শেষ হবে একটা এন্ডিং ব্রেস থেকে। মানে এই দুইটা ব্রেসের মধ্যে আমাদের যতগুলি ইনস্ট্রাকশন বা লাইন আছে সেগুলিকে কম্পাইলার রিড করবে, যদি আমার কমেন্টস লেখা থাকে সেগুলি বাদে। ঠিক আছে, আপাতত আমরা এই মেইন ফাংশনের স্ট্রাকচারটা দেখলাম। এখন এখানে আমরা আরেকটা প্রোগ্রাম লিখতে চাই, যে প্রোগ্রাম দিয়ে দুইটা সংখ্যাকে যোগ করব। ঠিক আছে, দুইটা সংখ্যাকে আমরা যোগ করব, এই প্রোগ্রামটার মধ্যেই দুইটা সংখ্যাকে আমরা যোগ করতে চাই। এই জিনিসটা সবাই ভালো করে খেয়াল করো। ঠিক আছে, দুইটা সংখ্যাকে যোগ করতে চাই। দুইটা সংখ্যাকে যোগ করার জন্য আমাদের ভেরিয়েবল ব্যবহার করতে হবে। আমরা ভেরিয়েবল শব্দটা গ্রাফিক্স এর মধ্যেও দেখেছিলাম, তো সেখান থেকে সেই কনসেপ্ট একটু মাথায় রাখবো। ভেরিয়েবল, এই ভেরিয়েবল সি এর মধ্যে বেশ কয়েক ধরনের হয়। আমরা প্রাথমিকভাবে ইন্টিজার একটা ভেরিয়েবল নিব। ইন্টিজার ভেরিয়েবল হচ্ছে নাম্বার, ওখানে যা আছে আমরা সেভাবেই লিখি, ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার লিখলাম। আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবা যে সি এর প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিয়ে শেষ হবে, প্রত্যেকটা স্টেটমেন্টে। শুধুমাত্র তোমরা বলতে পারো এটা কিন্তু স্টেটমেন্ট না, এটা একটা ফাংশন নেম, তো এখানে আমার স্টেট মানে ইয়া লাগবে না, সেমিকোলন লাগবে না, কিন্তু বাকি সবগুলির ক্ষেত্রে শেষে একটা সেমিকোলন থাকবে। ইন্টিজার মানে হচ্ছে ইন্টিগ্রাল নাম্বার, পূর্ণ সংখ্যা। এই ভেরিয়েবল বা এই আধার, ভেরিয়েবল বলতে তখন আমি বুঝিয়েছিলাম একটা পাত্র, যেটা কম্পিউটারের মেমোরির মধ্যে থেকে একটা জায়গাকে বরাদ্দ দিয়ে রাখলো। এই জায়গার মধ্যে তুমি তোমার পূর্ণ সংখ্যার ভ্যালুগুলি জমা রাখতে পারো। আর একটা নিলাম আমরা রিয়াল নাম্বার, ফ্লোট, এটাকে বলছি অ্যামাউন্ট। দুই ধরনের ভেরিয়েবল আমরা এই প্রোগ্রামটার মধ্যে প্রথমেই ঘোষণা করলাম কি, একটা হচ্ছে নাম্বার নামক ভেরিয়েবল, যেটা ইন্টিজার টাইপের। এটা হচ্ছে কি টাইপ, এই ইন্টিজার শব্দটা কি, এটা হচ্ছে টাইপ, মানে কোন ধরনের ভ্যালুগুলি এর সামনে যে ব্যক্তি বলা আছে সে ডিল করবে, কোন ধরনের ভ্যালুগুলি এই নাম্বার নামক ভেরিয়েবলটা বা পাত্রটা ডিল করবে। আর এখানে ফ্লোট মানে ভগ্নাংশ বা ভগ্ন সংখ্যা, রিয়েল নাম্বার। অ্যামাউন্ট নামক ভেরিয়েবলটা রিয়েল নাম্বারকে ডিল করবে। এই দুইটা আগেই আমি ডিক্লেয়ার করে আসছি, ঘোষণা করছি, অ্যানাউন্স করেছি যে আমার প্রোগ্রামের মধ্যে এই দুইজন ব্যক্তি ব্যবহার হতে পারে। ওকে, এখন যেহেতু ইন্টিজার একটা পূর্ণ সংখ্যার কথা বলছি, NUMBR নাম্বারের মধ্যে যেহেতু পূর্ণ সংখ্যা ইকুয়াল টু 100 লিখলাম। আচ্ছা, এইখানে ইকুয়াল টু শব্দটা আমি বলছি, এটা কিন্তু সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলা যাবে।
এইটার এই ইকুয়াল টু মানে হচ্ছে এই পাশ আর এই পাশ সমান। এখানে কিন্তু এই শাব্দিক কথাগুলি এখানে যাবে না। এইটার মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইন মানে হচ্ছে আরোপ করা। এই 100 পূর্ণ সংখ্যাটা এই মুহূর্তে নাম্বার নামক আধারে ঢুকে গেল, মানে পাত্রে ঢুকে গেল। নাম্বার নামক পাত্রে 100 সংখ্যাটা ঢুকে গেল। এই আমার কথা কি শোনা যাচ্ছে? কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। ওকে। এখন যেটা হলো, এই নাম্বার ইন্টিজার বিধায় আমি 100টাকে এই নাম্বারের মধ্যে মানে ঢাললাম, মানে ভরে দিলাম। যেভাবেই আমরা বুঝি না কেন, আমাদের বুঝতে পারলেই হলো। যে শব্দই ব্যবহার করো না কেন, যে ল্যাঙ্গুয়েজই ব্যবহার করো না কেন, আগে আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটা আমাকে বুঝতে হবে। এনিওয়ে, তো এখন অ্যামাউন্টটা কি? অ্যামাউন্ট হচ্ছে একটা ফ্লোট বা রিয়েল নাম্বার। এই রিয়েলের মধ্যে কি ঢুকবে? ভগ্ন সংখ্যা। তাহলে ভগ্ন সংখ্যা 30.75 প্লাস 75.35। ঠিক আছে, 30.75 আর 75.35, এই দুইটা ভগ্নাংশ নাম্বার বা ভগ্ন সংখ্যা যোগ করলাম। এখন আমি যদি এখানে সেমিকোলন না দেই তাহলে এখানে একটা এরর দেখাবে। এখন এখানে প্রিন্টএফ করব, আমি এই দুইটা নাম্বারকে প্রিন্টএফ করে দেখাবো। PRINTF, প্রিন্টএফ। আমাদের প্রিন্টএফ এর স্যাম্পল ছিল কি? দুইটা ইনভার্টেড কমা হবে আর শেষে একটা সেমিকোলন হবে, যার মানে প্রিন্টএফ এর ফরম্যাট লেখা শেষ। ফরম্যাট বলতে কোন সাসের প্রিন্টএফ লেখা হয়, নিচের লাইনটা আমি কমেন্টস করে দিলাম। ঠিক আছে, এখন এইখানে প্রিন্টএফ এর মধ্যে আগে আমরা ইচ্ছেমতো যা খুশি তাই লিখতাম, এখন ইচ্ছেমতো যা খুশি তাই লিখবো। তবে এইখানের এই যে নাম্বার সংখ্যাটার মানে নাম্বার ওয়ার্ডটার মধ্যে এই মুহূর্তে যে পূর্ণ সংখ্যাটা ধরে আছে বা পূর্ণ সংখ্যাটা ভরা হয়েছে, সেইটাকে যদি আমি প্রিন্টএফ এর মাধ্যমে ইউজারকে বা ডিসপ্লেতে দেখাতে চাই, তার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করতে হবে। এখন এখানে এই নাম্বারটাকে প্রিন্ট করার জন্য ডি ফর ডেসিমাল, %d প্রিন্ট করব, মানে লিখবো। এখানে আমি আর একটা শব্দ লিখে দেই, দা ইন্টিজার। দেখ, এটা একটু পরে লিখছি। %d লিখলাম। %d লেখার পর এখানে দেখো আবার একটা ব্যাকস্ল্যাশ n আছে। এরপরে এই %d শব্দটা পাওয়ার সাথে সাথে বা এইটুকু এই স্টেটমেন্টটা পাওয়ার সাথে সাথে সে চেক করবে যে আমার কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে এই প্রিন্টএফ এর এই দুই ইনভার্টেড এর মধ্যে প্রিন্ট করতে বলা হয়েছে। তো কাকে প্রিন্ট করতে বলা হয়েছে সেটাকে স্ক্যান করব বা চেক করব। এই ইনভার্টেড এর পরে একটা মানে কমা থাকবে, তারপরে আমার সেই সংখ্যা মানে ভ্যারিয়েবলটাকে চেক করব, NUMBR। ঠিক আছে, আমি কি বললাম? এই লাইনটার ব্যাখ্যাটা একটু সবাই বোঝার চেষ্টা করি। আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু ঢুকানো আছে বা এইটা পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে আমি 100 অ্যাসাইন করলাম, একটু পরে 110 অ্যাসাইন করলাম, যেটাই হোক না কেন। তো 100 অ্যাসাইন করার পরে এই 100টাকে না ভ্যারিয়েবলের মাধ্যমে ডিসপ্লেতে শো করতে যদি চাই আমি, তাহলে তার লেখার স্টাইলটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে আগে যা খুশি তাই লিখতাম, এখনো যা খুশি তাই লেখা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেমটা একটু জায়গায় আছে, যদি আমি নাম্বারের কন্টেন্টটাকে আমি এই ইনভার্টেড এর মধ্যে প্রিন্ট করতে চাই, তখন আমাকে %d এইটুকু লিখতে হবে, পার্সেন্টেজ তারপরে d। ঠিক একইভাবে আমরা যদি ফ্লোট নাম্বারটা বা রিয়েল নাম্বারটা প্রিন্ট করতে চাই, তাহলে এই %d এর পরিবর্তে %f লিখতে হবে। ঠিক আছে, %f লিখতে হবে। এরপর এখানে অ্যামাউন্ট লিখো। ঠিক আছে, এখন এখানে এটাকে আমি বিল্ড করি। এখন আমি রান, দেখো এখানে কি আসছে,
100 আর 106.09998, ঠিক আছে? কি বলছে এখানে? 106 আর 106.0999998। এখন তোমার কাছে কোশ্চেন হতে পারে যে স্যার 30.75 আর 75.35 এই দুইটা যোগ করলে তো আসলে এরকম হয় না, এটা তো একটু ভেজাল হয়ে গেল। কত আসে? পূর্ণ 106 আসে। তো এইখানে কিছু কমপ্লেক্সিটি তৈরি হয়, যে কমপ্লেক্সিটি গুলি অ্যাভয়েড করার জন্য প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এখানে দেখো, যদি আমরা 2 ডিজিট রেখে দেই, 5.2 এখানে আছে, এইটার ব্যাখ্যাটা আমরা চ্যাপ্টার 5 এ ডিটেইলস দিব, ঠিক আছে? চ্যাপ্টার 5 এ ডিটেইলস ব্যাখ্যা দেওয়া যাবে। তো আপাতত এখানে 5.2 লিখলে কি হবে সেই কথাটুকু বলে আমি তোমাদেরকে এই প্রোগ্রাম থেকে সামনে আগাচ্ছি। এখানে আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এখানে একটা মজার বিষয়, আমার এখানে এখন বিল্ড করতে চাইলে বিল্ড দেখো এখানে ডিজেবল হয়ে আছে। কারণ কি? কারণ এখানে একটা প্রোগ্রাম রান অবস্থায় আছে, এটা থেকে আমি রিটার্ন না করা পর্যন্ত ওইটা আবার অ্যাক্টিভ হবে না, এন্টার না চাপলে এখানে এটা অ্যাক্টিভ হবে না। এখানে বিল্ড করলাম, এখানে বিল্ড হোক, এই রান হলো, দেখো এখন 106.10 আসছে। এইটার মানে হচ্ছে তোমার টোটাল 5.2, এইটা লেখার মানে হচ্ছে আমার এই দশমিকের পর দুইটা ডিজিট লাগবে, দশমিকের পর দুইটা ডিজিট রাখবে। যদি আমি এখানে আরেকটু বেশি দেই তাহলে কি আসে দেখো, আমি আমার মনে হয়েছে যে এখানে দুইটা না রেখে তিনটা রাখতে চাই। আমি দুইটা না রেখে তিনটা রাখতে চাই, দেখো দুইটা না রেখে তিনটা আসছে না? হ্যালো, জি স্যার, 3 আসছে। এখানে কি আসছে? এখন আমি এখন যতটা যা করতে চাইবো, এখন কি আমাদের রেজাল্টটা ঠিক আছে? জি স্যার। এখন আমাদের রেজাল্টটা ঠিক আছে স্যার 5টা কি? হ্যাঁ, 5টার ব্যাখ্যাটা হচ্ছে টোটাল অ্যালোটেড ডিসপ্লে ডিজিট সংখ্যা কত সেইটা। কিন্তু এই 5টা তুমি যদি না লিখে এখানে 0.3 দাও, 0.3 দাও, তাও তোমার 106 আসার কথা। দেখো কত আসে, টোটাল দেখো 106 আসছে, ঠিক আছে? 0.3 আসলেও ওখানে তোমার 5টা এখানে বোঝানো হচ্ছে যে টোটাল নাম্বার অফ ডিসপ্লে ডিজিট কত হবে এবং তার মধ্যে কতগুলি দশমিকের পর শো হবে সেইটা আর কি বোঝাচ্ছে, দশমিকের পরের সংখ্যা। বুঝতে পেরেছি? আমরা যদি এখানে 0.3 দেই তাও আমার ওরকম রেজাল্ট আসার কথা, মানে দশমিকের পর আমি 3টা অঙ্ক রাখতে চাই, দশমিকের পর আমি 3টা অঙ্ক রাখতে চাই, পিছনে যা হয় হবে। এটা আমরা 5 চ্যাপ্টার পরের চ্যাপ্টারে দেখব। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে দুইটা সংখ্যাকে ডিসপ্লে করলাম, দুইটা সংখ্যাকে ডিসপ্লে করলাম কিভাবে? দুইটা ভেরিয়েবল থেকে। প্রথম কথা হচ্ছে ভেরিয়েবল কাকে বলে? কম্পিউটারের মধ্যে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন কাজ করতে চাইবো তখন আমাদের ডাটা টাইপ অনুসারে এই কয়েকটা ভাগ আছে ডাটা টাইপ, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, ফ্লোট টাইপের ডাটা, ক্যারেক্টার, স্ট্রিং, ডাবল, এই যে কথাগুলি বললাম সেগুলি হচ্ছে ডাটার ধরন। তো ইন্টিজার আর ফ্লোটটা আমরা আপাতত মনে রাখি, পরে প্রয়োজন সাপেক্ষে আমরা বাকিগুলি দেখব। তো এখানে প্রত্যেকটা ভেরিয়েবল ব্যবহার করার আগে তাকে ঘোষণা করতে হবে, আমরা শুরুতেই ঘোষণা করব। শুরুতে ঘোষণা করার সময় তার ডাটা টাইপটা প্রথমে লিখতে হবে, তারপরে যে নামে আমি দিতে চাই, এটা নাম্বার না দিয়ে আম্বার দিলেও হবে, ঠিক আছে? এটা আম্বার দিলাম, আর এটাকে অ্যামাউন্ট না দিলে বামাউন্ট দিলাম, তাতেও কোনো সমস্যা নাই, অ্যাজ ইউ উইশ, তুমি যেভাবে চাও, আমরা যেভাবে চাই ইচ্ছে মতো এখানে মানে যা খুশি তাই তুমি লিখতে পারো। তবে শর্ত হচ্ছে এখানে শুরুতে কখনোই কোনো ডিজিট দেয়া যাবে না, মাঝখানে শেষে ডিজিট দিতে পারো।
কিন্তু শুরুতে কখনো ডিজিট দিয়েই ভেরিয়েবলের নাম শুরু করা যাবে না, আর ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক স্পেস দেয়া যাবে না। মাথায় থাকবে, এই জিনিস দুটো মাথায় রাখতে হবে। এখন তাহলে এটাকে আম্বার দিলাম, তাহলে এখন দেখি এই নাম্বার আর আম্বারের মধ্যে এখানে দিলাম আম্বার, এখানে দিলাম বাম্বার, বামাউন্ট। তো এইটা আমি বিল্ড করতে চাই, দেখো একটা এরর দিবে। এরর দিছে কি বলতো, এরর দিয়েছে, বলছে যে আপনি যে এই নাম্বারে 100 অ্যাসাইন করছেন এইটা আপনি আগে বলেন, আপনি যে অ্যামাউন্ট লিখেছেন এইটা আপনি আগে বলেন। আমি নাম্বারের জায়গায় এটা চেঞ্জ করে দিলাম আম্বার, আবার তুমি বিল্ড করো। এখন এরর দেখাবে আপনি যে অ্যামাউন্ট লিখেছেন অ্যামাউন্টটা আপনি আগে ঘোষণা করেননি, দেখো আনডিক্লার্ড, ঠিক আছে, আনডিক্লার্ড। তাহলে এখানে আমি অ্যামাউন্ট লিখবো, আবার রান করি, বিল্ড করি, দেখো এখানে কি আসছে, সেই পার্সেন্ট ডি পাওয়ার সাথে সাথে সে একটা কিছু খোঁজার চেষ্টা করছে, কি এই কমার পরে পার্সেন্ট ডি যাকে স্ক্যান করছে তাকে খুঁজছে, খুঁজে দেখছে এখানে নাম্বার আছে, কিন্তু নাম্বারটা এর কাছে পরিচিত না কম্পাইলারের কাছে, কারণ নাম্বারটা আমি আগে ভুল লিখে আসছি। এখানে লিখতে হবে আম্বার, তাহলে আম্বার হলে রেজাল্টটা আসবে। দেখো এখন নাম্বার আসছে কিনা। আবার এখানে ভুল লিখছে, একই কেস, সে ফ্লোট টাইপের ডাটা চাচ্ছে কিন্তু পাচ্ছে না। এখন বামাউন্ট দিলে পরে সে একই রেজাল্ট কিন্তু শো করবে। তাহলে আমরা ভেরিয়েবল আমাদের মতো করে ইচ্ছা মতো চুজ করতে পারি, ঠিক আছে? Yes. সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এর থেকে কি কারোর মনের মধ্যে কোনো ধরনের বিন্দু বিসর্গ ইন্টারেস্ট ফিলিংস হচ্ছে যে না এটা আসলে একটু করা যায় বা চেষ্টা করা যেতে পারে? হ্যালো, স্যার যাচ্ছে। স্যার ইন্টারেস্ট আস্তে আস্তে আসতেছে স্যার। আস্তে আস্তে আসতেছে। গ্রামে বসে যারা ক্লাস করতেছি তাদের মতো ইন্টারেস্ট আসলে তো হবে না, তাদের এই ক্লাসগুলি তো আস্তে আস্তে যাচ্ছে, কেটে কেটে ভেঙে ভেঙে। আবার ইন্টারেস্ট যখন ফিল করা শুরু করবে তখন দেখা গেছে যে স্যার ক্লাস শেষই করেছে। ঠিক আছে, তোমরা পড়তে হবে, বইটা পড়লে আরো বেশি মজা পাবে। স্যার, হ্যাঁ স্যার আমরা যদি এই যে প্রিন্টের ভিতরে যদি ফুল ইকুয়েশনটা লিখে দিতাম তাহলে কি স্যার আমাদের রেজাল্টটা শো, সরি স্যার যে প্রিন্ট এফ এর ভিতরে আমরা যদি ফুল ইকুয়েশনটা লিখতাম অর্থাৎ আমরা যে হ্যাঁ। যোগটা করেছি তাহলে কি স্যার আমাদের টোটাল লাইনটা শো করতো নাকি রেজাল্ট শো করতো? না, টোটাল লাইনটা শো করতে। দেখো আমি তুমি তোমার মাথায় কোশ্চেন আসছে, তুমি নিজে টেস্ট করবা। হ্যাঁ আমি লিখলাম এইটা, তুমি এটা বলছো তো? না স্যার, আমি প্রিন্ট এফ এর মধ্যে যে 30.75 প্লাস 75.35 লিখতে চাচ্ছি স্যার, তাহলে হ্যাঁ দিলাম, তুমি বলছো আমি দিলাম, এই তো দিলাম তো, ঠিক আছে। আর এইগুলি লিখবো না? না স্যার। ওকে, বাদ দিলাম, আমি রাইট, ঠিক আছে। আর কোনো কারেকশন? না স্যার, ঠিক আছে এরকম। ওকে, তাহলে আমরা রান করে দেখি। ও তোমাদের আরেকটা বলে নেই, এই বিল্ড এবং রান দুইটা ক্লিক না করে একবারে বিল্ড এন্ড রান এইভাবে ক্লিক করলেই হবে, বা F9 চাপ দিলেও হবে। দেখো কি আসে, আসছে রেজাল্ট, জি স্যার, পুরো লাইনটা শো করতেছে। পুরো লাইনটা শো করছে, আমার কিন্তু রেজাল্টটা আসে। তো এখন রেজাল্টটা শো করার জন্য এখানে আমি একটা কাজ করতে পারি, ইকুয়াল টু দিলাম পার্সেন্ট ডি, এরপরে এফ দিলাম, এফ দেওয়ার আগে যে 0.3 এফ দিলাম, কারণ ওই যে ফ্রাকশন দেখায়, রেজাল্ট ভুলভাল দেখায়। এখন এখানে কমা দিলাম, কারণ এই লাইনের মধ্যে পার্সেন্ট এফ ফাইলও মানেই তো কিছু একটা চাচ্ছে, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। এই পার্সেন্ট এফ মানেই তো কিছু একটা চাচ্ছে, তাহলে আমি এখানে টাইপ করে গেছি, জাস্ট টাইপটা শো করবে। এখন তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, এই রেজাল্টটা শো করতে উপরে যেহেতু রেজাল্ট এই মানে ইনস্ট্রাকশন মানে এখানে ম্যাথমেটিক্যাল অপারেশন করে আসছে, তাহলে এখানে আমি বামাউন্ট দিলেই রেজাল্টটা এখন সুন্দরভাবে ডিসপ্লে করবে। এরপরে আমি F9 চাপবো, ঠিক আছে, এই দেখছো রেজাল্টটা ঠিক আছে না? জি স্যার, এখন পুরোটাই শো করতেছে। পুরোটা শো করছে না, আমার টোটাল রেজাল্টের অবস্থা সহ সব দেখাচ্ছে, আমি রাইট? কিন্তু এই রেজাল্টটা একটু ভুলভাল দেখাচ্ছে, তাই না? 106 পয়েন্ট এরকম আসার কথা ছিল না, 10 আসার কথা ছিল। তাহলে 10 আসার করা থাকার জন্য আমার এখানে একটা কাজ করি, 0.3 দিয়ে দেই, তাহলে F9 প্রেস করো, রেজাল্টটা চলে আসুক। এই রেজাল্টটা চলে আসছে, ঠিক আছে। হ্যালো, জি স্যার। এখন আমি যদি কোনো ক্রমে এইখানে খেয়াল করো, এই পার্সেন্ট মানে ব্যাকস্ল্যাশ এনটা এইখানে আমি মাঝখানে নিয়ে আসি, তাহলে কি ঘটবে বলো তো?
তাহলে তো রেজাল্টটা নিচে চলে পরের যাবে, লাইনে আসবে। নিচে যাবে আর কি, পরের line। রেজাল্টটা পরের লাইনে আসবে, ডেফিনেটলি রেজাল্টটা পরের লাইনে, কারণ এই যে রেজাল্টটা পরের লাইনে আসবে। যদি আমরা এখান থেকে আরেকটু মডিফাই করতে যাই, মডিফাই করি, এইখানে ব্যাকস্ল্যাশ এন দিলাম, এখানে আমি তোমার ফাংশন, আমি কিন্তু F9 চাপছি, ঠিক আছে, বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। আমরা কিন্তু সবাই, এটা কিন্তু আমি আশা করছি আজকের ক্লাসে এই মুহূর্তে কতজন রয়েছি, 25 মানে 24, আমি সহ 25। তো এই 24 জনেই যেহেতু জুম অ্যাপস ব্যবহার করে ক্লাস করতে পারছি, কালকে সবাই এটার একটা স্ক্রিনশট, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবা, অথবা স্ক্রিনশট তোমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ক্রিয়েট করো, যার মধ্যে আমাকেও দিও, আমরা সেখানে দেখতে চাই, ঠিক আছে? সবাই এটা করেছি, এটা আমরা দেখব। তো আপাতত % জি এবং এগুলি দেখলাম। এখন আমাদের একটা, এটা আজকের লাস্ট প্রোগ্রাম, একটা ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। ইন্টারেস্ট ক্যালকুলেশন বলতে এখানে যেটা আছে সেটাই আমরা করব, এখান থেকেই আমরা ইন্টারেস্টটা ক্যালকুলেট করার চেষ্টা করব, যদিও এটা একটু ডিফিকাল্ট। তো আমি তোমাদেরকে এইখান থেকে এটার এক্সপ্লানেশনটা দিয়ে দেই, তোমরা চেষ্টা করবা নিজেদের মতো করে এটাকে টাইপ করে বোঝার, ঠিক আছে? তো তারপর আমি এখানে কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমার একটা প্রোগ্রাম লিখতে হবে, যে প্রোগ্রামটার কাজ হচ্ছে মানে মুনাফা হিসেব করা। প্রথম কোশ্চেন হচ্ছে, যখন কোনো প্রোগ্রাম আমি লিখতে চাইবো, তখন আমাকে ফার্স্ট অফ অল কি কি বিষয় মাথায় নিতে হবে? বিষয়টা হচ্ছে কোন সমস্যার বিপরীতে আমি প্রোগ্রামটা লিখতে চাচ্ছি, সমাধান তৈরি করতে চাচ্ছি, কোন শর্ত সাপেক্ষে বা কি ডাটা আছে, কোন সমস্যার জন্য আমি প্রোগ্রাম লিখতে চাচ্ছি, সেটা আমাকে বুঝতে হবে। তো আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেশন। ইন্টারেস্ট ক্যালকুলেশন করার জন্য কি কি লাগবে? আমার প্রিন্সিপাল লাগবে, তাই না? প্রথম হচ্ছে আসল, তারপরে নির্দিষ্ট মেয়াদ, আর একটা হচ্ছে সুদের হার বা মুনাফার হার। এই তিনটা বিষয় লাগবে না? এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এটা স্যার নেক্সট ক্লাসের জন্য রাখুন। এটা নেক্সট ক্লাসের জন্য রাখবো, জি স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য রাখলাম তাহলে। না, আমি একটা কাজ করি, নেক্সট ক্লাসের জন্য আমি রাখবো, ঠিক আছে, কিন্তু তোমরা যারা একটু উৎসাহ ফিল করবা, তারা যাতে নিজেদের মতো করে টাইপ করতে পারে, তার জন্য আমি 5 মিনিট আর কি তোমাদের সময় দিচ্ছি। এখানে দেখো, হ্যাশ ডিফাইন পিরিয়ড 10, হ্যাশ ডিফাইন প্রিন্সিপাল 5000। এই দুইটার মানে হচ্ছে, এই হ্যাশ ডিফাইন এরপরে একটা সব ক্যাপিটাল লেটার দিয়ে লেখা, এইটার মানে হচ্ছে যে এই ভ্যালুগুলি আমরা কখনোই চেঞ্জ করব না, এই ভ্যালুগুলি প্রোগ্রামের মধ্যে কখনোই পরিবর্তন হবে না, ঠিক আছে? কি বললাম, যে আমাদের এখানে যে নামগুলি আমি ডিফাইন আকারে হ্যাশ ডিফাইন দিয়ে করেছি, সেগুলি কখনোই পরিবর্তন হবে না, ঠিক আছে? এটার নাম হচ্ছে সিম্বলিক কনস্ট্যান্ট। এই পিরিয়ড বলতে 10 বছর, এই পিরিয়ড শব্দটা বললে বা যে থেকে কোথাও ব্যবহার করি, তাহলে সেটার মানে 10 কে বোঝাবে, এই জন্য এটাকে বলা হয় সিম্বলিক কনস্ট্যান্ট। আর প্রিন্সিপালও ঠিক একই রকম, যে এটাও একটা সিম্বলিক কনস্ট্যান্ট, এটা প্রোগ্রামের মধ্যে কখনো পরিবর্তন হবে না, এটা সিম্বলিক কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কখনো পরিবর্তনযোগ্য না। তুমি যদি কখনো প্রোগ্রামের মধ্যে এরকম 10 লিখো, সেই 10 সংখ্যাটা কি হিসাবে ব্যবহার করছো সেটা তোমার কাছে ক্লিয়ার নাও হতে পারে, কিন্তু পিরিয়ড লিখলে, যেহেতু সুদ ক্যালকুলেশন করছো, পিরিয়ড মানে সময়সীমা, এটা তোমার বোঝা যাবে, ঠিক আছে? এই জন্য এখানে এটা যে তোমার পিরিয়ড লিখতেই হবে দ্যাটস নট ম্যান্ডেটরি, তুমি 10 লিখেও কাজ চালাতে পারো, বাট বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কখনো কখনো আমাদের এরকম কোনো জায়গায় সিম্বলিক কনস্ট্যান্ট ব্যবহার করার প্রয়োজন হতেও পারে। ওকে,
আমরা এই সিম্বলিক কনস্ট্যান্ট গুলি কোথায় লিখবো? এই যে মেইন ফাংশনটা আছে তার আগে, মানে হ্যাশট্যাগ দিয়ে যা আমাদের মানে হ্যাশ সিম্বল ব্যবহার করে যাই লিখবো না কেন, ইনক্লুড এইখানে আমরা ইনক্লুড লিখছিলাম না হ্যাশ মেইনের আগে, এখানে হ্যাশ দিয়ে যা লিখছি মেইনের আগে, ঠিক আছে, ডিফাইন। এরপরে মেইন ফাংশনটা অ্যাজ ইউজুয়াল শুরু হবে, মেইনের শুরুতে একটা ব্র্যাকেট থাকবে, শেষে একটা ব্র্যাকেট থাকবে, থাকলো। এরপরে শুরুতে মেইনের ব্র্যাকেটের পরেই কিছু ডিক্লার করা থাকবে জায়গা, ডিক্লার করা মানে ভেরিয়েবল ডিক্লারেশন। দেখো এখানে লেখা আছে ডিক্লারেশন স্টেটমেন্ট, কি কি আছে এখানে, ইয়ার, অ্যামাউন্ট, ভ্যালু, ইন্টারেস্ট, তারপর ইন্টারেস্ট রেট, এখানে লেখা আছে ইন রেট। এটা কিন্তু ভেরিয়েবলের নাম, তুমি তোমার মতো করে দিতে পারো, এ বি সি ডি এফ জি যা খুশি তাই দিতে পারো, তবে মিনিংফুল ভেরিয়েবলের নাম দিলে পরবর্তীতে তোমারই সুবিধা হবে, তুমি যাতে পরবর্তীতে প্রোগ্রামটা দেখলেই বুঝতে পারো যে আসলে এখানে ইয়ার এর পরিবর্তে যদি ওয়াই লেখো বা আই লেখো তাহলে এটা অন্যের কাছে ক্লিয়ার হবে না, কিন্তু ইয়ার এর মানে ইয়ার লিখলে তুমি ক্লিয়ার বুঝতে পারবে, ইন রেট মানে ইন্টারেস্ট রেট, এটা বোঝা যাবে। ওকে, তো এখন এখানে ফ্লোট ভেরিয়েবলের মধ্যে অ্যামাউন্ট, ভ্যালু, ইন্টারেস্ট রেট এটা আমি লিখলাম। তোমার এখন কোশ্চেন হচ্ছে যে আমি কোনটাকে কোন টাইপের ভেরিয়েবল বানাবো, এটা তোমাকে ডিসাইড করতে হবে। যে প্রবাবল যে সমস্ত জায়গায় রিয়েল নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা প্রডিউস হতে পারে সেই জায়গায় ইউজ করা ভেরিয়েবল গুলি বা যে ভেরিয়েবল গুলি ব্যবহার হবে সেগুলির টাইপ কি সব ফ্লোট দিব, ঠিক আছে। যেরকম ইয়ার, সাধারণত যদি আমার সিস্টেমের মধ্যে এরকম থাকে যে বাৎসরিক সুদ ক্যালকুলেশন করব, সেখানে ভগ্ন বৎসরের কোনো সুদ ক্যালকুলেশন চলবে না, সেক্ষেত্রে আমি ইয়ার ইন্টিজার লিখবো। যদি আমার হয় না সিস্টেমের মধ্যে ভগ্ন বৎসরের সুদ ক্যালকুলেশন করার প্রয়োজন হবে, তখন ইয়ারটা ফ্লোট হবে। ঠিক অ্যামাউন্ট, প্রত্যেক বছর এই সুদ ক্যালকুলেশন করলে নিশ্চয়ই ভগ্নাংশ কিছু রেজাল্ট আসবে, সেটার সাথে যদি যোগ করি পিরিয়ড আর প্রিন্সিপাল, ইন্টারেস্ট রেট এগুলি মিলাই টিলাই তাহলে আমার অ্যামাউন্টটা কিন্তু ফ্লোট হতে পারে, এই আর। এরপরে দেখো এখানে কিছু কাজ হয়েছে কিভাবে, এরপরে হচ্ছে আমার মূল ম্যাথমেটিক্যাল অপারেশন, প্রিন্সিপালটাকে অ্যামাউন্টের মধ্যে ঢুকাইলাম। ও আরেকটা বিষয়, আমরা একটা জিনিস মনে রাখবো, এই চিহ্নটা ইকুয়াল চিহ্নটার রাইট সাইডে যারা থাকবে সেটা এখানে ছিল না 100, সরি এখানে ছিল না 100, 100 কোথায় ঢুকছে, লেফট সাইডে আম্বারের মধ্যে। এই ইকুয়াল থাকার কারণে রাইট সাইডের ভ্যালুটা যা রাইট সাইডে যা থাকবে সেইটা লেফট সাইডে ঢুকে যাবে। তাহলে এখানেও ঠিক একই ভাবে প্রিন্সিপালের মধ্যে কত আছে এখন 5000, সেটা ঢুকে যাবে কোথায়, অ্যামাউন্টের মধ্যে। ইন্টারেস্ট রেট কত আছে 0.11, এটা ঢুকে যাবে ইন রেটের মধ্যে। ইয়ার 0, মানে আমি এখানে এই কাজগুলি করার জন্য প্রথমে শুরু করলাম যে ইয়ার এই মুহূর্তে 0 মানে শুরুর বছর, প্রিন্সিপাল বলতে ইনভেস্ট যেটা করছি জাস্ট ইনভেস্টমেন্ট টাইমে আমি এটা সেট করে রাখলাম ভ্যালুগুলি কি হবে। অ্যামাউন্ট কত, মূল যেটা আমি গচ্ছিত রাখছি সেটা আমি কত রেটে গচ্ছিত রেখেছি 0.11, আর ইয়ার এই মুহূর্তে 0। এক বছর পরে যদি আমি ক্যালকুলেশন করি সেই ক্যালকুলেশনটা কি হবে, সেই ক্যালকুলেশনটার বিষয়টা এখানে দেখানো হচ্ছে, এইখানে এইটুকুর মধ্যে সেই ক্যালকুলেশনটা করা হচ্ছে। আবার এখন কত বছর ব্যাপী আমি এইটা লাগিয়েছি বা মানে ব্যাংকের মধ্যে গচ্ছিত রেখেছি, ব্যাংকের মধ্যে গচ্ছিত রেখেছি কত বছরের জন্য, 10 বছরের জন্য। 0 মানে জাস্ট যেদিন আমি জমা করলাম সেদিন ছিল প্রিন্সিপাল ইন্টারেস্ট, বাট ইয়ার ছিল 0। যখন 1 বছর কমপ্লিট হবে তখন এর ভ্যালু ক্যালকুলেশন কিভাবে হবে দেখো, জাস্ট খেয়াল করো, ইয়ার এখানে 0 আসবে, অ্যামাউন্টের মধ্যে প্রিন্সিপালটা দেখাবে, ঠিক আছে। এরপর আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দ্বিতীয় বছরের জন্য এইখানে এই হোয়াইল শব্দটা যে আছে, হোয়াইল শব্দটার মানেই হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। এইটা দিয়ে আসলে এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেটের মধ্যবর্তী অংশের কাজটুকু আমি 10 বার করতে চাই। কথাটা ক্লিয়ার বোঝা গেল? এই হোয়াইল এই স্টেটমেন্টটার মাধ্যমে এই দুই ব্র্যাকেটের মধ্যবর্তী অংশের কাজটুকু 10 টাইমস করাতে চাই। এইটুকু মনে রাখি, বাকিটা আজকে বোঝার দরকার নেই, কালকে আমরা ক্লাস করব তখন এটা বুঝবো। তোমরা একটা কাজ করতে পারো, এইটুকু নিজের মতো করে টাইপ করো, ঠিক আছে। যেহেতু আমরা এই যোগটা করতে পেরেছি, এখন নিজের মতো করে এটা টাইপ করো,
যাদের যাদের কম্পিউটার আছে কম্পাইলার ইনস্টল করছে তারা টাইপ করো, আর যারা মোবাইলে করবা তারা প্রথমে এটা খাতায় লিখে তারপর মোবাইলে টাইপ করে রান করো। আর মোবাইলের টিউটোরিয়াল আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, সেটা দেখে দেখে করো। আপাতত আমরা আজকে এই পর্যন্ত শেষ করি, কালকে আমরা আবার এরপর থেকে শুরু করতে পারবো, ঠিক আছে। রেসপন্স টু রোল কল, আমার অ্যাটেন্ডেন্স শিট দেখা যাচ্ছে? জি স্যার। রেসপন্স টু রোল কল, রোল নাম্বার 2, Yes, sir. 5, 7, 8, Yes, sir. 9, 10, 11, Yes, sir. 14, Yes, sir. 16, 17, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. Yes, sir. 22, Yes, sir. 23. Yes, sir. এই তোমরা কেউ স্পিকারে কথা বলছো মনে হচ্ছে? 27, Yes, sir. 34, 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 45, Yes, sir. 46, 47, Yes, sir. 49, 50, Yes, sir. 52, 54, Yes, sir. 55, Yes, sir. 57, 58, 57, 59, Yes, sir. 54. ঠিক আছে, থ্যাংক ইউ। এই আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো কথা আছে? স্যার হ্যালো, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা তো মানে ফ্লটটা তো স্যার ইন্টিজারের ভিতরে আসে, মানে ফ্লট তো ইন্টিজার নেই স্যার, তাহলে আবার ইন্টিজার স্যার আলাদা করে কেন আমরা লিখি? ফ্লোট তো ইন্টিজার নিয়েই, হ্যাঁ এটা একটা কথা। তাহলে আলাদা কেন ইন্টিজার? আমরা ফ্লোট থেকেই তো ডিল করতে পারি সবকিছু। এটা তো তোমার কোশ্চেন তাই না? জি স্যার। ওকে, যে আমরা জাস্ট ফ্লোট ডিক্লেয়ার করলাম, সেখানে আমাদের ফ্লোট পয়েন্ট থাকলেও 100 কে 100.00 লিখলেও তো আমার কোনো আপত্তি নেই, আমি রাইট? আমি কি বুঝাতে পেরেছি শাহরিয়ার? যে আমি যদি 100 কে না লিখে 100.000 লিখি তাহলে তো আমার কোনো আপত্তি নাই, সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এই প্রোগ্রামিং করার মধ্যে কিছু কিছু জায়গায় যেরকম লুপ কন্ট্রোল করা, আমরা একটু পরে মানে জাস্ট কালকেই দেখবো হোয়াইল কন্ট্রোল করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এগুলির প্রয়োজন আছে, যেখানে আসলে ফ্লোট দিয়ে সবকিছু ইন্টিগ্রাল ভ্যালুগুলিকে ঠিক মতো পারফেক্টলি ডিল করা যায় না। তোমরা নরমালি যখন কম্পিউটেশন ক্যালকুলেশন করবা তখন ফ্লোট বা ডাবল টাইপের ভ্যালুগুলিকেই ব্যবহার করবা। আর যখন লুপ কন্ট্রোল করতে চাইবা, লুপ মানে লুপ বলতে লুপ বুঝি, লুপ শব্দটার সাথে পরিচিত তোমরা? জি স্যার, পুনরায় করা। হ্যাঁ, লুপ তো আমরা পড়েছিলাম না ইসে, এই গ্রাফিক্স এর মধ্যে লুপ ছিল না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। তো যখন আমরা লুপ কন্ট্রোল করতে চাইবো তখন ইন্টিগ্রাল ভ্যালুগুলি আমরা ব্যবহার করব, ঠিক আছে? আপাতত এইটুকু নলেজ নিয়ে আমরা আগাবো। তো তোমরা কিন্তু সবাই
এই 25 জনের কাছ থেকে কিন্তু আমি এই কাজটুকু আমি চাই। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা করে ফেলো আজকেই, যে হোয়াটসঅ্যাপে ছবিগুলি পাঠালে আমি মানে যেকোনো মুহূর্তে দেখতে পারবো। জুম টুমে ঢোকা এগুলি ঝামেলা না কিছু। হোয়াটসঅ্যাপ আমরা যেকোনো মুহূর্তে দেখতে পারবো। ঠিক আছে? আমি কিন্তু অ্যাসাইনমেন্ট দিলাম সবার কাছে, এই 25 জনের কাছ থেকে কিন্তু এই কাজটুকু চাই, যা তোমরা নিজেরা করতে পেরেছো। জি স্যার। ওকে।